হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা জানতে চলেছি সোলো লেভেলিং ড্রাগন রকেট চ্যাপ্টার 33 সম্পর্কে। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। এপিসোডের শুরুতেই আমরা সুহোর বাসার দৃশ্য দেখতে পাই, যেখানে সুহো একটু আরাম করছিল। বেরু তখন মন খারাপ করে সুহোর কাছে এসে বলে, ইয়ং মোনাক, আপনাকে অনেক বেশি টায়ার্ড দেখাচ্ছে। সুহো উত্তরে বলে, হ্যাঁ, আমি অনেক বেশি টায়ার্ড আছি এখন। এরপর সুহো ভাবে তার আঙ্কেল তার জন্য কত বেশি টেনশন করছিল, না জানি তার বাবা মা তার জন্য কত বেশি টেনশন করে। এরপর সে বেরুকে বলে, বেরু চলো শ্যাডো ডানজনে যাওয়া যাক। বেরু তখন বলে, ইয়ং মোনাক, আপনার একটু রেস্ট নেওয়ার প্রয়োজন আছে। কিন্তু সুহো বলে, রেস্ট তো পরে করা যাবে, আমি অনেকদিন পরে ফিরে এসেছি। এতদিন আমি ডেইলি কোয়েস্ট কমপ্লিট করতে পারিনি, কিন্তু এখন আমি আর ডেইলি কোয়েস্টের রিওয়ার্ড মিস করতে চাচ্ছি না। সিন শিফট হয় এবং আমরা শ্যাডো ডানজনের দৃশ্য দেখতে পাই, যেখানে ঢুকে স্টার্স উইন্ডো দেখে সুহো অনেক বেশি অবাক এবং ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায়, কারণ ডেইলি কোয়েস্ট অলরেডি এন্ড হয়ে গিয়েছে। আর এটার কারণ হিসেবে ইসিল আমাদেরকে জানাই, আম্মুত মাত্র এক রাত্রের মধ্যেই এখানে থাকা সব গবলিন মনস্টারদের শেষ করে দিয়েছে। সুহো তখন আম্মুতের দিকে তাকালে আম্মুত আকাশের দিকে তাকিয়ে বলে, আমি তো শুধুমাত্র ইয়ং মোনাকের ড্যানজনে থাকা তার নাকের সার্ভেন্টসদের ক্লিয়ার করেছি, আর এমনিতেও প্রমিস অনুযায়ী আমি তো কোনো মানুষকে মারিনি। যা শুনে সুহো কান্না করতে করতে বলে, তুমি এতগুলো গবলিন কিভাবে মারতে পারলে? আর এখন ডেইলি কোয়েস্ট ছাড়া তো আমার গ্রোথ রেট অনেক বেশি কমে যাবে। সুহোর কান্না দেখে আম্মুদ বলে, তুমি স্ট্রং হতে চাইলে আমি তোমাকে ট্রেনিং দিতে পারি। যা শুনে সুহো কিছুটা অবাক হয়ে বলে, তুমি ট্রেনিং দিতে পারো? আম্মুদ উত্তরে বলে, হ্যাঁ, আমি জানি কিভাবে ট্রেনিং দিতে হয়। আমি তোমাকে ট্রেন করব এবং তোমাকে শক্তিশালী বানাবো। আর তখনই সুহোর স্টার্টস উইন্ডোতে প্রিপারেশন টু বিকাম স্ট্রং নামে একটি ডেইলি কোয়েস্ট অ্যারাইভ হয়ে যায় এবং সুহো আম্মুদের উপর বিশ্বাস করে সেই কোয়েস্টটি অ্যাকসেপ্ট করে নেয়। বাট কোয়েস্ট লগে সে দেখতে পাই সেই 100 পুশ আপ, 100 সিট আপ, 100 স্কোয়াট এবং 10 কিলোমিটার রান, যা দেখে সুহো আবারও ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায়। কিন্তু তখন আম্মুদ বলে, এখানে ছোট্ট এক ডিফারেন্স আছে, যখন তুমি এগুলো করবে তখন আমাকে তোমার পিঠে বহন করতে হবে। আর আম্মুদ এটা বলার পরই ডেইলি কোয়েস্টে এটা অ্যাড হয়ে যায়। বাট সুহো এটা শুনে অনেক বেশি হতবাক হয়ে বলে, তুমি চাও আমি তোমাকে আমার পিঠে বহন করি? আম্মুদ উত্তরে বলে, আমার মনে হয় আমার বর্তমান সাইজের কারণে তোমার পক্ষে আমাকে বহন করা কষ্টকর হতে পারে। আমি যেহেতু তারনাকের দ্বারা অনেকবার আমার নিজের শরীরকে ডিস্ট্রয় করে আবারও রিজেনারেট করেছি, এজন্য আমি বডিকে ম্যানিপুলেশন করতে পারি। এরপর আম্মুদ কিছু একটা করতে থাকে, যা দেখে সুহো, ইসিল এবং গ্রে অনেক বেশি অবাক হয়ে যায় এবং কিছুক্ষণ পর আমরা দেখতে পাই আম্মুদ নিজের সাইজকে ম্যানিপুলেশন করে সুহো সাইজে চলে আসছে। মানে আম্মুদ নিজের বডিটাকে অনেক বেশি ছোট করে ফেলেছে এখানে। এরপর আম্মুদ বলে, এখন তো মনে হয় ঠিক আছে, তাই না? কিন্তু সুহো কিছুক্ষণের জন্য শকড হয়ে ভাবতে থাকে, আম্মুদ আবার সাইজ ম্যানিপুলেশন করতে পারে? মানে সুহো এটা বিশ্বাসই করতে পারছিল না। তখন আম্মু সুহোকে বলে, চলো আমাদের ট্রেনিং চালু করা যাক। ইয়ং মোনাক সুহো তখন পুশ আপের জন্য রেডি হয়ে আম্মুদকে বলে, ঠিক আছে চলো শুরু করা যাক। বাট সুহোর ফেস দেখে আমরা বুঝতে পারছিলাম সে অনেক বেশি ভয়ের মধ্যে আছে। আসলে আম্মুদ সুহোর টিমমেট হলেও সুহো এবং আম্মুদের পাওয়ার ডিস্টেন্স অনেক বেশি এবং এটার জন্য সুহো আম্মুদের সঙ্গে বন্ড স্কিল ব্যবহার করতে পারছে না। আম্মুদের সঙ্গে বন্ড স্কিল ব্যবহার করার জন্য সুহোকে কমপক্ষে 80 লেভেল পর্যন্ত যাওয়া লাগবে। এরপর আমরা দেখতে পাই আম্মু সুহোর উপরে বসে পড়েছে, আর এটার জন্য সুহোর অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। ভাই, এখন জাস্ট সুহোর ফেসটা দেখো, বেচারার কি একটা অবস্থা হয়েছে। এটা দেখে ইসিল এবং গ্রে ভয় পেলেও বেরি অনেক বেশি রেগে যায়। আম্মু তখন বলে, আরে আমি তো বলতে ভুলেই গেছিলাম, আমি নিজের সাইজ ছোট করতে পারলেও আমার ওজন কিন্তু সেমই থাকে। তখন আমরা সুহোকে অনেক বেশি স্ট্রাগল করতে দেখতে পাই। সুহো মনে মনে ভাবছিল, এভাবে আমাকে 100টা পুশ আপ দিতে হবে, কিন্তু আমার তো মনে হচ্ছে এখনই আমার হাত ভেঙে যাবে। সুহোর মোটিভেশনের জন্য আম্মু তখন বলে, আমি জানি এটা খুবই কঠিন, কিন্তু তোমাকে এটা চালিয়ে যেতে হবে। আমি এভাবেই ডিস্ট্রয় এবং রিজেনারেট হতে হতে স্ট্রং হতে পেরেছি। সিন শিফট হয় এবং আমরা একটি ফেল টাইপ ডানজন দেখতে পাই, যেটার নাম ছিল ইনার পাজু। এটি একটি স্টারডাস্ট ফ্যাক্টরি ছিল, ঠিক ব্রোকের ফ্যাক্টরি যেমন ছিল তেমনই। এখানে লি মিনসুং কারোর জন্য অপেক্ষা করছিল। এরপর লি মিনসুং বলে, অবশেষে তুমি তাহলে আসলে, আর কতদিন পর্যন্ত আমাকে এভাবে করতে হবে? লি মিনসুং এর পেছনে থাকা ডেমনটি তখন বলে, হিউম্যান, তোমার তো খুশি হওয়ার উচিত যে এটার মধ্যে অংশ হিসেবে তুমিও আছো, কারণ চোজেন ওয়ান আমাদের সেই নরকীয় জীবন থেকে রক্ষা করেছে, তাই না? এরপর আমরা এই ডেমনটির নাম জানতে পারি। এই ডেমনটির নাম মারমু এবং সে
এই স্টারডাস্ট ফ্যাক্টরি এর পরিচালক। লি মিনসুং তখন রেগে বলে, এটা নরকীয় জীবন। এরপর লি মিনসুং সেই ডেমনটার মুখের কিছু অংশ কেটে ফেলে এবং বলে, তোমার মতো একটা সাধারণ ডেমনের সাহস কিভাবে হলো আমার জীবন নিয়ে এভাবে বলা? তোমার কি মরার ইচ্ছা হয়েছে নাকি? এরপর লি মিনসুং ডেমনটিকে অ্যাপটেলের সম্পর্কে জিজ্ঞাসা করলে ডেমনটি জানায় অ্যাপটেল এখন বিজি আছে। লি মিনসুং তখন ডেমনকে বলে, লিম তাইগু খুব তাড়াতাড়ি কোরিয়া ব্যাক করবে আর অ্যাপটেল যেন তার কথা রাখে। আর তোমাদের যাদের মনে নাই তাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য বলি, লি মিনসুং আর অ্যাপটেল এর মধ্যে একটা ডিল হয়েছিল। লি মিনসুং অ্যাপটেলের সাহায্য করবে, কিন্তু তার বদলে অ্যাপটেল লিম তেগুকে শেষ করে দিতে হবে। ডেমনটি তখন লি মিনসুং এর দিকে অ্যাপটেলের সেই স্টোনটি এগিয়ে দিয়ে বলে, তোমাকেও তো এটা দেওয়া হয়েছিল, তুমি এটা ব্যবহার করিনি কেন? আর যারা জানো না তাদের জন্য বলে দিই, অনেকগুলা স্টার ডাস্ট দিয়ে স্টোনটি তৈরি করা হয়। আর তোমরা তো জানোই একটা স্টার ডাস্ট ইউজ করে একজন বি র্যাঙ্কের হান্টার পর্যন্ত একটা এ র্যাঙ্কের হান্টারের সমান শক্তিশালী হয়ে যেতে পারে। তাহলে বুঝে নাও যে এই স্টোনটি ব্যবহার করলে লি মিনসুং কতটা শক্তিশালী হতে পারবে। ডেমনটি আবারও বলে, শ্যাডো মোনাক ডেমন রিলাম ডিস্ট্রয় করার পর আমি ডাইমেনশনাল ক্রাক দিয়ে যখন বাইরে এসেছিলাম তখন আমার কাছে সেই চোজেন ওয়ান চলে এসেছিল এবং সে আমাকে সেখান থেকে সেভ করে। তাকে ধন্যবাদ বেটসাকে মডিফাই করার জন্য। স্টারডাস্ট ডেমন রিলামে ছড়িয়ে দিতে সমর্থ হয় আর এভাবেই আমরা টেটোর্সকে হারাতে সমর্থ হই। লেইডার হাউসহোল্ড, যদি তুমি তাকে ফলো করো তাহলে এখন যেমন আছো তার থেকে অনেক বেশি শক্তিশালী হতে পারবে। এমনকি তুমি যে মানুষটিকে কথা বলছো লিম তেগু, তাকেও তুমি হারাতে পারবে। তখন লি মিনসুং তার মুখের সিগারেটটি নিচে ফেলে দেয় এবং বলে, তুমি এমন ভাবে বলো না যে তুমি সবকিছু জানো। এস র্যাঙ্ক সম্পর্কে তোমার কোনো ধারণাই নাই। আর আমার সামনে এইসব কথা বলা বন্ধ করো, আমি এটা ইউজ করব না। ডেমনটি তখন বলে, হিউম্যান তুমি অনেক বেশি বোকা আর এই জন্যই তুমি সবসময় হারবে। এরপর আমরা দেখতে পাই লি মিনসুং সেই ডানজন থেকে বের হয়ে বলে, যতক্ষণ না ওই বাচ্চাটি লিম তেগুকে মেরে না দেয় ততক্ষণ আমাকে এইসব সহ্য করতে হবে। এরপর আমি তাদের সম্পর্কে সবকিছু হান্টার অ্যাসোসিয়েশনে বলে দেব এবং বাকিটা হান্টার অ্যাসোসিয়েশন দেখে নিবে। মানে ভাই তুমি বুঝতেছো এইখানে এর প্ল্যানটা কত বড়। ও অ্যাপস্টেলরে দিয়ে নিজের কাজ করায় নিবে, তারপরে আবার অ্যাপস্টেলের সম্পর্কে হান্টার অ্যাসোসিয়েশনরে জানাই দেবে যাতে হান্টার অ্যাসোসিয়েশন অ্যাপস্টেলের পিছু পড়ে যায় আর মাঝখান থেকে ওর লাভ হয়ে গেল। আমি চেষ্টা করছি সবকিছু আগের মতো করা যেমন থাকার কথা ছিল। অতীতে আমি যেমন ব্রিলিয়ান্ট ছিলাম। তখন আমরা দেখতে পাই কেউ একজন উঁচু একটা টাওয়ার থেকে লি মিনসুং এর উপর নজর রাখছে। এরপর সে অ্যাসোসিয়েশন চেয়ারম্যানকে কল করে এবং লি মিনসুং যে পাজুর ফেল্ট এই ডানজনে গিয়েছিল সেই সম্পর্কে জানায় এবং এটাও বলে যে তার সন্দেহ আছে এটি একটি স্টারডাস্ট ফ্যাক্টরি হতে পারে। এরপর আমরা জানতে পারি এই মেয়ে হান্টারটির নাম মিহো। আর এখানে একটা ফ্যাক্ট আমি বলি, এই পর্যন্ত ইসিল ব্যতিরিক্ত আমাদের এই একমাত্র মেয়ে ক্যারেক্টার দেখানো হলো সোলো লেভেলিং ড্রাগন রকের ভিতরে। তো আমার একটু সন্দেহ আছে এ হয়তো আমাদের সুহোর ফিউচার গার্লফ্রেন্ড হইতে পারে। হ্যাঁ, চান্স অনেক বেশি আছে। যাই হোক, অ্যাসোসিয়েশন লিডার তখন মিহোকে লি মিনসুং এর ফলো করতে অর্ডার করে। হান্টার সোল তখন অ্যাসোসিয়েশন লিডারকে বলে, আমার মনে হচ্ছে অবশেষে আমরা লি মিনসুং এর সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানার অনেক কাছাকাছি চলে আসছি। এয়ারপোর্ট ডানজন ব্রেকের সময় ওর আশেপাশে যতগুলো হান্টার ছিল তারা নাকি একসঙ্গেই সবকিছু ভুলে যায় এবং তারা সবাই স্টারডাস্ট ইউজ করে। ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় হান্টার্সদের অদ্ভুত আচরণ খেয়াল করেছি। তাদের মধ্যে যে জিনিসটি কমন ছিল সেটা হলো স্টারডাস্ট। অ্যাসোসিয়েশন লিডার তখন বলে, যেহেতু পরিস্থিতি অনেক সন্দেহজনক, হান্টার অ্যাসোসিয়েশন স্টারডাস্টকে ব্যান করে দেওয়ার একটা প্ল্যান করছে। হান্টার চোল তখন অ্যাসোসিয়েশন লিডারকে জিজ্ঞাসা করে, আপনি লি মিনসুং এর সঙ্গে কি করতে চান? অ্যাসোসিয়েশন লিডার উত্তরে জানায়, আমি তাকে ধরবো আগে, তারপর তার পিছে কারা কারা রয়েছে সেটাও আমি খুঁজে বের করব। হান্টার চোল তখন নিজের হান্টারদেরকে দিয়ে লিডারকে হেল্প করার প্রতিশ্রুতি জানায়। অ্যাসোসিয়েশন লিডার তখন ভাবে সিইও ইও মানে সুহোর মামা আর কি বলেছে সুহো সেফলি ব্যাক করছে। সুহো যদি তার বাবার মতো গ্রোথ টাইপের
হান্টার হয় তাহলে হান্টার সিস্টেম তাকে অনেক কিছু করতে বাধা দিবে, ঠিক তার বাবার সঙ্গে যেমনটা হয়েছিল। বাট হান্টার সান জিনহু, আমি আপনাকে কথা দিচ্ছি আমি আমার সবটুকু দিয়ে সুওকে হেল্প করব। তখনই সিন শিফট হয় এবং আমরা সুওকে দেখতে পাই যে মাত্র তার 100টি পুশ আপ কমপ্লিট করলো, কিন্তু এই 100টি পুশ আপ কমপ্লিট করতে গিয়ে তার হাত টোটালি ভেঙে গিয়েছিল, যা দেখে ইসিল এবং রে কান্না করে দেয়। কিন্তু বেরু অনেক বেশি রেগে গিয়েছিল এবং রেগে তখন সে আম্মুদকে বলে, স্টুপিড ক্রোকোডাইল, তুমি ইয়ং মোনাকের এটা কি করেছো, এখনই তোমার ট্রেনিং বন্ধ করো। তখন আমরা দেখতে পাই সুহো তার ভাঙা হাত দিয়ে চার্জ উইন্ডোটি ওপেন করে এবং ইনস্ট্যান্ট রিকভারি এর জন্য একটা সিরাম খাই। সুহো তখন বলে, এটা অনেক ভালো। লি মিনসুং এর সঙ্গে ফাইটের আগে আসলে আমি আরো বেশি শক্তিশালী হতে চেয়েছিলাম, আমার আর মাত্র 3টা টাস্ক বাকি আছে, তাই তো চলো স্ট্রং হওয়ার ট্রেনিংটি কন্টিনিউ করা যাক। আর এখানে এই চ্যাপ্টারটি শেষ হয়ে যায়। যদি আপনাদের কাছে চ্যাপ্টারটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের ভুল ত্রুটি হলে তাহলে সেটা মাফ করে দিবেন এবং আমাকে বলবেন আমার কোথায় কোথায় ভুল হচ্ছে, তাহলে আমি পরের বার সেগুলো সংশোধন করে নিতে পারবো। ধন্যবাদ।